প্রতিটা দিন আমি তো একই রাস্তা দিয়ে আসি। প্রত্যেকটা দিন কাজ ফেরত আমি বাড়ি আসি। কিন্তু একদিন আমার সাথে এরকম কি ঘটলো, যা আমি প্রায় একটা মাস বাড়ি থেকে বার হতে পারলাম না। একটা মাস যেন আমাকে ভয়, একটা আতঙ্ক চারপাশ থেকে যেন ঘিরে ধরেছিল। এখনো আমি কাজ করি, এখনো আমি সেইখান থেকেই আসি, কিন্তু সেই একটা মাস আমার জীবনের অনেক কিছু হারিয়ে গেছে। অনেকটা স্মৃতি আমার কোথায় লুপ্ত হয়ে গেছে। অনেক কিছু জীবন থেকে সত্যি কোথাও মুছে গেছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। যাই হোক, তোমরা জামাই ষষ্ঠী কারা কারা কেরম কেরমভাবে পালন করলে অবশ্যই জানিও, কে কী গিফট পেলে। আজকে ঘটনায় ফিরবো। সবাইকে বলবো প্রত্যেক দিনের মতো লাইক কমেন্ট শেয়ার করে দিও। গতকাল ঘটনা দিতে পারিনি, খুব ব্যস্ত ছিলাম। আগামীকাল থেকে আবারও ব্যস্ত হয়ে পড়বো। তোমরা জানো অম্বাবচী শুরু হচ্ছে। সবাই খুব সাবধানে থেকো, ভালো থেকো। কিছু নিয়ম আমি তোমাদের বলে দেবো, তোমরা সেগুলো মেনে চলো। আশা করি তোমরা উন্নতি পাবে জীবনে। ছোট ছোট জিনিস আমরা কিন্তু মানলে পারি, আমাদের জীবনে অনেক অনেক উন্নতি হয়। তো চলো, আজকে আমরা বেশি সময় আর নষ্ট করব না, সোজা যাব ঘটনায়। ঘটনাটা আমাদের কিন্তু ঘটে হচ্ছে উত্তর 24 পরগনার একটি প্ল্যাটফর্মে। যে ঘটনাটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব, ঘটনাটা ঘটে হালি শহরে। এর আগেও আমরা হালি শহর থেকে অনেক ঘটনাই কিন্তু নিয়ে এসেছি, অনেক ঘটনা কিন্তু আমরা পেয়েছি যেগুলো শেয়ার করেছি। আজকেও এরকম হালি শহর স্টেশনের একটি সত্য বাস্তব ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। যদিও ঘটনাটা ঘটেছিল যার সাথে, সে কিন্তু ঘটনাটা তার বোন আমাকে ঘটনাটা শেয়ার করেছে। তার দিদি আজ বিয়ে হয়ে গেছে, অন্য কোথাও থাকেন, কিন্তু তার দিদির এই ঘটনাটা ঘটেছিল প্রায় আজ থেকে ধরে নাও 20 থেকে 21 বছর আগে। এখন যেরকমভাবে সর্বত্র জায়গায় আমরা দেখতে পারি এত আলো, চারপাশে এত লোকজন, একটা সময় ছিল যেখানে দাঁড়িয়ে রাত্রেবেলা যখন কোনো মেয়ে অফিস থেকে বিশেষ করে বাড়ি ফিরতো 9টা 10টা 10:30টার দিকে, কখনো কখনো আগে কখনো পরে রাত হতো, তখন কিন্তু এত লোক, এত লাইটের ব্যবস্থা, এত কিছু উন্নত কিন্তু ছিল না। আজকে যে ঘটনাটা আমাকে বোন বলে, ওর নাম হচ্ছে বৈশালী। বোন বলে, দিদি আমি আজকে যে ঘটনাটা তোমাকে শেয়ার করছি, এটা আমার দিদির সাথে আজ থেকে প্রায় 21 বছর আগে ঘটনাটা ঘটে। আমার দিদি একটি জায়গায় চাকরি করত। ওই সময় কিন্তু খুব বিশেষ, মানে মেয়েরা বাড়িতে চাকরি করা বেরিয়ে সেরকম কিন্তু চল অতটা ছিল না। কিন্তু আমার দিদি ছোটোবেলা থেকে ওর একটা চাকরির শখ ছিল। ও বারবার বাড়িতে বলতো যে আমি বড় হয়ে চাকরি করব। কারণ সত্যি কথা বলতে আমাদের বাড়িতে আমার বাবা বলো, জেঠু বলো, কাকু বলো, কেউই কিন্তু চাইতেন না যে আমাদের বাড়ির মেয়ে কোনো জায়গায় চাকরি করুক। তাদের বাড়ি থেকে কখনোই কিন্তু কেউ এটা চাইতো না। কিন্তু তার দিদি খুব মেধাবী ছিল। আর ওই যে বলে না, একটা ছোট্টবেলা দিয়ে যদি তুমি কোনো স্বপ্ন বারবার দেখতে থাকো, সেই স্বপ্নটাকে তুমি যদি ফিলফুল করতে চাও, এগোতে চাইলে সেই স্বপ্ন কোনো কোনো না কোনো দিন তোমাকে এসে ঠিক ধরা দেবে। আর এই যে বৈশালীর দিদির সাথেও কিন্তু সেই রকমই একটা ঘটনা ঘটেছিল। বৈশালী বলে, দিদি আমার জেঠু একটা খুব ভালো জায়গায় চাকরি করতো। আমি এখানে কোনো চাকরির কোথায় সেটা উল্লেখ করছি না। তো আমার জেঠু যখন রিটায়ার্ড হন, তখন আমার জেঠু আমার দিদিকে ওখানে একটা চাকরির জায়গা করে দেয়। তো আমার যে দিদির পড়াশোনা সার্টিফিকেট সহকারে ওর একটা গ্রেড ছিল যে ও যে কোনো জায়গায় ভালো জায়গায় কিন্তু চাকরি পেয়ে যাবে। সেরকমই জেঠু যে চাকরিটা করে দেওয়ার চেষ্টা করেছিল সেটা সাকসেস হয়। আমার দিদিকে যখন বলে, দিদি এক পায়ে রাজি হয় যে হ্যাঁ আমি চাকরি করব। তখন কিন্তু শুধু আশেপাশের বলে না, আমাদের বাড়িতে কোনো মেয়ে বাইরে বেরিয়ে চাকরি কিন্তু করতো না। কিন্তু আমার দিদি জোর করে বলে যে না, আমি চাকরি করব, যেটু যেরম করে হোক তুমি চাকরিটা আমাকে একটু করে দাও। যেহেতু উনি ওর সেখানে নেক ছিল, ছোটোবেলার একটা স্বপ্ন ছিল, ওর চাকরিটা হয়ে যায়। চাকরিটা হওয়ার পর কিছুদিন
পাড়ার লোকে যেরকম হয় প্রতিবেশী কানাফুসা, এটা তো চলতেই থাকে, নানা রকম কথাবার্তা। একটা মেয়ে কাজে যাচ্ছে সকালবেলা উঠে, রাতের বেলা বিশেষ করে বাড়ি ফিরছে, সেটা আমাদের বাড়ির মেয়ে হয়ে আমাদের বাড়ির লোকের কোনো সমস্যা ছিল না। কিন্তু পাড়া পড়শি প্রতিবেশীর খুব বেশি তাদের সমস্যা ছিল যে বাবা সকালবেলা 9টার সময় মেয়ে চাকরি যায়, রাত 9টায় বাড়ি আসছে, কখনো 10টায়। বাইরে যেত, ট্রেন বাস যাতায়াতের ব্যবস্থা, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো শীতের সময়, কোনো সময় হয়তো ট্রেন আগে পরে হতো। এই নিয়ে লোকের কিন্তু গঞ্জনার শেষ ছিল না, যেটা প্রতিনিয়ত আমাদের কানে কিন্তু ভেসে আসতো। এরকমই একটা রাতের ঘটনা আমি বলবো দিদির সাথে ঘটে। দিদি বলে, আমি শিয়ালদা স্টেশন থেকে হালিশহরগামী ট্রেনে উঠি। রাত তখন 8টা 40। আমার আসতে বুঝেই যাই প্রায় তো 9:30টার কাছাকাছি হবেই। তো আমি যখন ট্রেনে উঠি, ট্রেনে ওঠার সাথে সাথে দেখলাম প্রচণ্ড ঠান্ডার সময়টা ছিল। আজ থেকে 21 বছর আগে কীরকম ঠান্ডা পড়তো আশা করি আমরা মোটামুটি সবাই ওই সময়টা জানি। এখন যত দিন যাচ্ছে ঠান্ডা আস্তে আস্তে কিন্তু কমছে। ঠান্ডা বলে কিছু ফিলই হয় না, কখন ঠান্ডা কখন গরম, কখন চলে যাচ্ছে বর্ষা, কিছু বুঝতেই পারি না। কিন্তু ওই সময় জাঁকিয়ে শীত পড়তো। তা আমার দিদি তখন ওই রাত 8টা 40-এ শিয়ালদা থেকে যখন বসে ট্রেনে বাড়ির উদ্দেশ্যে হালিশহরও আসবে, বলছে ট্রেনে হাতে গোনা 10 থেকে 12টা লোকও মনে হবে না। একদম কামরাটায় যেটা উঠেছে ফাঁকা। দিদি উঠে চুপচাপ বসে আছে। জানলার ধারটা কখনো দিদি নিত না, কারণ দিদির আগাগোড়া একটা ভয় লাগতো। দিদি তো আসা যাওয়া করতো, সবসময় দেখতো হয়তো কারোর কোনো সময় ব্যাগ ছিনতাই, এই ছিনতাইবাজের পাল্লায় বহু মানুষের জীবনে অনেক ক্ষতি হয়েছে। এগুলো আগাগোড়া আমরা জানতাম। এখন তো নতুন প্রযুক্তি, টেন সব ছোট ছোট নেট দিয়ে দিয়েছে, কোনোভাবে কেউ কাটতে পারবে না জানলার সামনে বসতে। কিন্তু আজ থেকে 8-7 বছর আগেও কিন্তু চুরি ছিনতাই এরকমভাবে হতো। ট্রেনের সামনে দিয়ে মোবাইল ফোন নিয়ে যাওয়া, গলার চেন নিয়ে যাওয়া, এরকম অনেক ঘটনা আমরা কিন্তু নিউজে শুনেছি। কিন্তু দিদি ঠান্ডার কারণে দিদি কিন্তু একদম ট্রেনের উঠেই সামনে একটা সাইডের সিটে বসে। দিদির আশেপাশে 2-3 জন মহিলা বসেছিল। দিদি একটা সালোয়ার কামিজ পরা, হাতে একটা ব্যাগ যেটা পিঠে থাকতো সেটা হাতের সামনে নিয়ে সামনেটা জড়িয়ে বসে আছে। ওই সময় বলে রাখি কোনো ফোন কিন্তু ছিল না, দিদির কাছে ছিল না। দিদি বলছে আমি চুপচাপ আমার মতো বসে আছি। আমি যখন হালিশহর স্টেশনে নামলাম তখন রাত প্রায় 9টা পেরিয়ে, অনেকটা রাত। আমি সময় বলতে পারবো না, আমার হাতে কোনো ঘড়িও ওই সময় ছিল না। স্টেশনটা অন্য দিনের তুলনায় যেন অনেকটা ফাঁকা, একদম চারপাশটা ফাঁকা ফাঁকা। ওই যে কথায় একটা আছে, লক্ষ্য রাখবে যখন তোমার সাথে কিছু ভালো হওয়ার হবে তখন এমনিতেই দেখবে তোমার সাথে চারপাশ থেকে কিছু না কিছু কারণে তুমি না চাইতেই ভালো হচ্ছে। আর যখন তোমার সাথে খারাপ কিছু হবার থাকবে তখন দেখবে তুমি না চাইতেই, তুমি চাইলেও তোমার সাথে সেটা খারাপ হবেই হবে। দিদি বলছে আমি যখন স্টেশনে নামলাম চারপাশটা পুরো ফাঁকা, লোকজন নেই। কে কোথা থেকে ট্রেন থেকে নামলো, প্রত্যেকটা মনে হয় বগি থেকে লোক নামিও নি। কিন্তু আমি যে কামরাটাই ছিলাম ওখান থেকে আমার সাথে আরও 2জন, মানে আমরা 3জন নামলাম। তারা তাদের মতো কোথায় যেন হেঁটে বেরিয়ে গেল। আমি নেবে আমার ভাবলাম কিছু জিনিস নেবার ছিল। মনে মনে ভাবছি স্টেশন থেকে যখন আমি হাঁটছি, যখন আমি হালিশহর থেকে বেরোবো স্টেশন থেকে, তখন ভাবছি যে সামনে নিয়ারেস্ট একটা দোকান আছে যেখানে কিছু জিনিস দিদির নেবার ছিল, কিছু কাজের আর কিছু নিজের। তো দিদি ভাবতে ভাবতে, দিদি সবসময় একটা ছোট্ট ডায়েরি ক্যারি করতো। দিদি ব্যাগ থেকে তার ডায়েরিটা বের করে। ডায়েরিটা যখন বের করে তখন দিদির ডায়েরির সাথে থাকা পেনটা, আমাকে বৈশালী বোন বলে যে পেনটা আটকানোই থাকে ডায়েরিতে, কোনো সময় কিন্তু রাস্তাঘাটে এরম হয়নি পেনটা পুড়ে যায়। দিদি পেনটা তুলে সামনেই দেখে
স্টেশনে যে বসার সিট করা থাকে সেখানে কিন্তু দিদি বসে। দিদি পেনটা তুলে নিয়ে পাশে রেখে ডায়েরিটা খুলে ব্যাগটা সাইডে রেখে দিদি কী কী জিনিস নেবে দিদি সেগুলো দেখে নিচ্ছে। কারণ আবার গিয়ে ব্যাগ বের করবে, ব্যাগ থেকে আবার একটা ঝামেলা। দিদি রাতও হয়েছে, তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে, পরের দিন আবার মর্নিংয়ে ডিউটি। দিদি ডায়েরিটা দেখার সময় দিদির মনে হলো যে দিদির পাশে কেউ একজন ভদ্রলোক চুপচাপ হেঁটে এসে বসলেন। তখনও তো ট্রেন আসবে, হয়তো উনি কোনো অন্যত্র যাবেন, হতেই পারে, বা কেউ আসবেন ওনার, হয়তো তার জন্য এসছে। দিদি কিন্তু একজন একজন পুরুষ মানুষকে পুরুষ মানুষকে দিদির পাশে কিন্তু বসতে দিদি দেখে। দিদি যখন ডায়েরিটা ব্যাগে রেখে জাস্ট তার মাথাটা ঘোরায় যেই দিকে লোকটা বসে, দিদি দেখলো না, কেউ নেই, স্টেশন চত্বর পুরোটাই ফাঁকা। দিদির খুব অবাক লাগলো, আরে এই মুহূর্তে এক্ষুনি তো আমি দেখলাম আমার পাশে কেউ যেন বসলো, তাহলে লোকটা গেল কোথায়? ভারী অদ্ভুত তো, এ কি, কোনো লোকই নেই। সত্যি কথা বলতে যে লোকটা এসছে সে হতেই পারে যে দিদির পাশে হয়তো বসেছিল, উঠে গেছে, অন্যত্র বসেছে, কিন্তু কোনো লোকই নেই, দিদি একা, কেউ নেই। দিদি তখন আর কোনো কিছু না ভেবে ব্যাগের মধ্যে ডায়েরিটা ভরে নিয়ে দিদি উঠে স্টেশনের বাইরে যায়। যখন বাইরে যায় তখন দেখলো যেই দোকানটা দিয়ে দিদি জিনিস নেবে, কি দুর্ভাগ্য না, দিদির সেই দোকানটাও সেদিন বন্ধ। একটা সামনে কাকুকে জিজ্ঞেস করলো যে কাকু, দোকানটা খোলা ছিল, কখন বন্ধ হয়েছে? বলল অনেকক্ষণ বন্ধ হয়ে গেছে, আসলে ঠান্ডা তো আজকে খুব বেশি জাঁকিয়ে পড়েছে, রাস্তায় লোকই নেই, তুমি বাড়ি যাবে কি করে? বাড়ি থেকে কি তোমার বাবা আসবে নিতে? দিদিকে লোকটা কিন্তু চেনে। তখন দিদি বলল, না কাকা, একটা কাজ করো না, তুমি আমাকে যদি দিয়ে আসতে ভালো হতো। বলল আমি, না না, আমি আর ওইদিকে যাব না, ওনার বাড়ি তো ওইদিকে না, ওনার বাড়ি স্টেশন সংলগ্ন কোনো একটা জায়গায়। তো উনি বলল আমি যাব না, ঠান্ডা পড়েছে, আর আসার সময় তো আমি কোনো ওখান থেকে কাউকে পাবো না, আমি যাব না। ভালো কথা। দিদি কিন্তু সত্যি কথা বলতে একা পিঠে ব্যাগটা তুলে নিয়ে নিজের মতো নিজে হাঁটতে থাকে। দিদি যখন হাঁটছে, ওখান থেকে অনেকটাই যেতে হয়। ওই সময় রাস্তায় অত আলোর ব্যবস্থা ছিল না, রাস্তাঘাট পুরো শূন্য, কিছুটা কাঁচা রাস্তা, কিছুটা পাকা রাস্তা। দিদি এরকম করে আস্তে আস্তে বাড়ির পথে যখন যাচ্ছে, যখন রাস্তা প্রচণ্ড ফাঁকা, স্টেশন চত্বর থেকে অনেকটা পেরিয়ে যখন বাড়ির রাস্তায় যাচ্ছে, তখন দিদি লক্ষ্য করে দিদির পেছনে কেউ যেন একজন আসছে। দিদি বুঝতে পারে কেউ আছে পেছনে, আসলে তো বোঝা যায়, মনে হচ্ছে কেউ কোনো সাইকেল বা রিক্সা ভ্যান বা কোনো জিনিস কিছু একটা নিয়ে কেউ আসছে পেছনে। দিদি ভাবলো, যাকগে, এখনও তো বাড়ি অনেকটা দূর, যদি কোনো গাড়ি আসে আমি ম্যানেজ করে উঠে যাব। দিদি চলতে চলতে অনেকটা সময় যখন দেখলো পেছনে আওয়াজ তো হচ্ছে, কিন্তু কেউ দিদিকে কভার করে এগিয়ে যাচ্ছে না সাইড দিয়ে। দিদি তখন পেছন ঘুরে একবার তাকায়, পেছন ঘুরতে দিদি দেখলো না, আরে কেউ তো নেই, পেছনে সত্যি কেউ নেই। দিদি পুরো একা ওই রাস্তায়, কোনো লোকজন কুকুর বিড়াল কিছুই নেই। দিদি বললে কি, এক্ষুনি তো আমি বুঝতে পারলাম যে কেউ আশেপাশে ছিল, তাহলে পরে আমি তো আওয়াজও পেলাম, মনে হচ্ছিল কোনো রিক্সা বা ভ্যান আসছে, কিন্তু কেউ তো নেই, এটা কি করে হয়? দিদির মনে একটা ভয় ভয় কোনো কাজ করছে। ভয়টা অ্যাকচুয়ালিও ভূত প্রেতের না মানুষের, দিদি নিজেও কিন্তু জানতো না, কিন্তু ভয় লাগছিল। দিদি বাড়ি আসে, বাড়িতে এসে ব্যাগটা মাকে দেয়। মা তখন ব্যাগটা নিয়ে রাখে। মা বলে, কিরে, কোনো গাড়ি পাসনি? অনেকটা রাত হলো, প্রায় 10টা বেজে গেছে তখন। তখন বললো, না, কোনো গাড়ি পাইনি রাস্তায়, এতটা রাস্তা আমি তো হেঁটে হেঁটেই আসলাম। জানো তো, আজকে না আমার সাথে এরকম এরকম হয়েছে। মাকে বাড়িতে গিয়েই কিন্তু দিদি সব কথা বলে। মা তখন বলল, দেখ, রাস্তায় চলছিস, অনেক কিছু সামনাসামনি মুখোমুখি হবি, রাস্তায় চললে অনেক কিছু হয়, ওগুলো কানে দিবি না, বিশেষ করে রাস্তার কথা রাস্তায় ভুলে যাবি, ওটা কোনো ব্যাপার না। হয়তো কেউ এসেছিল, তুই হয়তো ডায়েরি দেখছিলিস, লক্ষ্য করিসনি, হয়তো সে বেরিয়ে চলে গেছে, হতেই পারে, এরমও হতে পারে
তুই যেটা রাস্তায় ভয় পেয়েছিস, কেউ আসছিল, সত্যি কেউ আসছিল, হয়তো অন্য কোনো দিকে চলে গেছে, তুই সেটা লক্ষ্য করিসনি। কিন্তু দিদির সাথে যেটা ঘটেছে, দিদি তো মাকে সেটা বোঝাতে পারছে না যে না মা, তুমি যেটা বলছো সেটা না, হয়েছে আমার সাথে অন্যই কিছু। কিন্তু মাকে সে বোঝাতে পারেনি। সেদিন রাতে খাওয়া দাওয়া করে ভোলা মাছ মা রান্না করেছিল, খুব ভালো করে ঘটনাগুলো মনে আছে। বৈশালী বলে দিদি যখন আমাকে ঘটনাগুলো বলে, আমি খুব ভালো করে ঘটনাগুলো স্মরণে রেখেছিলাম। দিদি বেগুন দিয়ে ভোলা মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল খেতে খুব ভালোবাসতো। দিদি তখন চাকরি করে, বাড়িতে দিদির পছন্দের রান্না প্রায়শই হতো। সেদিনকেও আহ, বেগুন দিয়ে ভোলা মাছের ঝাল হয়, ঠিক দিদি যেরকম পছন্দ করে ঠিক সেরকমটা। দিদি রাতের বেলা খাওয়া দাওয়া করে দিদির ঘরে দোতলায় শুতে যায়। আর বলে রাখি, আমাদের পরিবারটা তখন কিন্তু জেঠু, আমাদের কাকু কাকিমা জেঠিমা, আমার বাবা, আমার বাবা হচ্ছে মিডিল ম্যান, জ্যাঠা আর কাকার মাঝখানে। তো যেহেতুনিক আমার বাবা সবার কিন্তু খুব খুব আদরের ছিল। আমার জ্যাঠা বলো কাকা বলো, আমার বাবা সত্যি খুব শান্ত চুপচাপ, খুব খুব ভালোবাসতো তারা। এবার যখন দিদি শুয়ে পড়ে দোতলায় গিয়ে, তখন জেঠু একবার খোঁজ নেয়, প্রত্যেক দিন জেঠু খোঁজ নেয়, কারণ যেহেতুনিক চাকরিটা জেঠুই তো দেখে দেন। জেঠু যেহেতুনিক একটা ছেলে, কোনো মেয়ে নেই, আর বাড়ির মধ্যে সব থেকে বড় মেয়ে ছিল আমার দিদি। জেঠু একবার রাতের বেলা খবর নিল 11টার দিকে, উপর থেকে, জেঠুও উপরেই থাকে একটা ঘরে। জেঠু বলল, কিরে, আমার বাবাকে বলল, মেয়ে বাড়ি এসেছে আমার দিদির নাম করে। আমার বাবা বলল, হ্যাঁ দাদা, ও তো শুয়ে পড়েছে খাওয়া দাওয়া করে। জেঠু বলল, যাক, বাড়ির মেয়ে বাইরে থাকলে না খুব চিন্তা হয়, যাক মেয়েটা তাহলে বাড়ি ফিরেছে। আমরাও শুয়ে পড়লাম, তোরা শুয়ে পড়, সদর গেটটা কিন্তু বন্ধ করে দিবি। বাবা নিচ থেকে বলল যে, হ্যাঁ দাদা, আমি বন্ধ করে দেবো, তোরা শুয়ে পড়। আমার বাবা আমার কাকুকে গিয়ে বলল, কিরে, বাইরের সদর গেটটা তাহলে আমি লক করে দিয়ে আসছি, তালা দিয়ে দিই, চাবিটা এখানে রাখলাম, সকালবেলা তো তুই বেরোবি, খুলে নিস, আমি বন্ধ করছি। আমার মেয়ে কিন্তু উপরে এসে শুয়ে পড়েছে, হ্যাঁ ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমার কাকুও বলল যে ঠিক আছে, যেটা হয় একটা বাড়িতে সবাই একত্রই থাকলে, সবাই সবার খোঁজ নেওয়া, সবাই সবার মানে ডাক খোঁজ করা, এটাই তো নিয়ম পরিবারের একটা। যাই হোক, বাবা কিন্তু গেটটা যখন বাইরে লক করতে যায়, তখন আনুমানিক রাত 12টা বাজে। বাবা লক্ষ্য করে, বাবার বাইরে সদর যে দরজাটা আছে, সেই দরজার বাইরে একটা লোক, একটা লম্বা করে লোক, যে কিছুটা দূরে দাঁড়িয়ে রয়েছে, তার মুখ দেখা যাচ্ছে না, অস্পষ্ট, কারণ প্রচণ্ড কুয়াশা পড়েছে, বেশ জাঁকিয়ে ঠান্ডা, রাত 12টা বাজে, কুয়াশা এতটাই, আর সেরকম বিশেষ আলো নেই। তো আমার বাবা তালা মারার সময় একবার ওই লোকটাকে বলল, কে ওখানে, কে দাদা ওখানে, আপনি কাকে খুঁজছেন, এত রাতে এখানে দাঁড়িয়ে রয়েছেন, এই আশেপাশের নাকি, কে, দীপেনদা, আরে শুভেন্দুদা, আরে কে, দত্তদা, মানে যেরকম আমাদের পাড়ায় কিছু কাকু জেঠু আছে, যেরকম হাইটের, যেরকম গঠনের, ঠিক ওই রকমই। তো বাবা একে একে সবার নাম নেয়, নিয়ে নিয়ে নাম ধরে ডাকে। এমনি তো রাতের বেলা কখনোই কোনো পশু পাখি মানুষ কাউকে বলতে নেই যে আয় আয় আয়, কখনো বলতে নেই, এই কথা বললে সঙ্গে কেউ চলে আসে। তো এগুলো তো আমরা জানি। তো একটা নাম নিয়ে ডাকতে হয়, যদি তোমার নাও জানা থাকে, তাও হয়তো একটা কুকুর ডাকছো, হয়তো তাকে ভাত দেবে, কখনোই আয় আয় করে না, তার কোনো বিশেষ কালু লালু যা হোক একটা নাম দিয়ে তাকে ডাকতে হয়, এটাই আমরা জানি, কারণ ওই ডাকে কিন্তু অন্য কিছুও চলে আসে। যাই হোক, এই নিয়েও আমাদের একটা ঘটনা আছে, শোনাবো। তো বাবা কিন্তু কয়েকজনের নাম নেয়, কেউ কিন্তু সাড়া দেয় না। বাবা কিন্তু তড়িঘড়ি করে তালা দিয়ে, বাবার বেরোননি, ঠান্ডার মধ্যে দৌড়ে ঘরে চলে যায়, গিয়ে চাবিটা রাখে, জেঠুকে বলে দেয় যে চাবিটা ওখানে রেখে দিলাম দাদা, কাকাকেও বলে দেয় চাবিটা একটা জায়গায় রয়েছে, যে সকালে উঠবি খুলে নিবি, বলে কিন্তু যে যার মতো শুয়ে পড়ে। আমার দিদি রাত যখন 2টো বাজে, তখন আমার দিদিকে, দিদির যে দোতলায় দরজা, ঘরের যে দরজাটা কেউ ঝাঁকাতে থাকে। দিদি উঠে ঠান্ডার মধ্যে লেপ মুড়ি দিয়ে শুয়ে আছে, ঘুমাচ্ছে, সকালে তো উঠতে হবে। দিদি উঠে খাটের উপর বসে বলে, কে,
কে, এত রাতে কি হয়েছে, ডাকছো কেন? ওই সময় একটা খনা খনা গলায় দিদিকে পুরুষ কণ্ঠে বলে, আমি তোর জন্য অপেক্ষা করছি, একটু বাইরে আয়, দরকার আছে, আমি কিছু খোঁজ করছি। এই কথাটা বলে। গলাটা খুব মানে ভারী ছিল, ভারী গলা। আমার দিদি ঘুমের ঘোরে গলাটা বুঝতে পারেনি, কিন্তু জানে আমাদের বাড়ির কারোর গলা না। আবার ঘুমের ঘোরে তো হতেই পারে, ঘরের মধ্যে কে ডাকবে। দিদি দরজাটা খোলে। যখন দিদি দরজাটা খোলে, দিদি তখন লক্ষ্য করে সেই দিন রাতে যেদিন এতগুলো ঘটনা বাড়ি আসার সময় ঘটলো, একটা মানুষের মতো একটা অবয়ব সে ঘরের মধ্যে, মানে একটা যেরকম ছায়া মূর্তি হয় না, মানুষ না, ঠিক যেরকম শ্যাডো, সেরকম ঘরের মধ্যে ঢুকে গেল। একটা শ্যাডো ঘরে ঢুকে গেল। এইটা কিন্তু দিদি দেখে সাথে সাথে, কে কে, দিদি বলছে কে, সাথে সাথে সিঁড়ি দিয়ে বাবা 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 করে চিল্লাতে শুরু করে। তখন বাবা শুনতে পায় যে কী হলো, মেয়ে রাত্রেবেলা 2টোর সময় এরকম চিৎকার করছে। তখন আমার বাবা মা বেরোয়, বেরিয়ে তখন বলে, কি হয়েছে রে, এত রাতে কি হয়েছে? তখন বলছে, বাবা আমাকে না রাতের বেলা কে ডাকছিল। দেখো আমি দরজা খুললাম, আমার মনে হলো ঘরের মধ্যে কে ঢুকে গেল। বলছি, কে ঢুকবে, কে ঢুকেছে ঘরে? তখন সাথে সাথে আমার বাবা আমার কাকাকে, আমার জেঠুকে, সবাইকে গিয়ে ডাকে। দৌড়ে দৌড়ে গিয়ে ডেকে বলল যে একটুখানি দেখ না, ও বলছে যে তোদের মেয়ে বলছে ঘরে কে ঢুকেছে। সবাই ঘরে গিয়ে খাটের নিচে একটা বাথরুম রয়েছে ঘরের ভিতরে, সেখানে সব কিছু দেখে, কেউ তো নেই। কিন্তু আমার দিদি বোঝাতে পারছে না যে ঢুকেছে সেটা কিন্তু কোনো মানুষ না, আমি একটা ছায়া মতো দেখেছি, ছায়া মূর্তি ঢুকেছে, মানে একটা মানে শ্যাডো, এটা কোনো মানুষ না। দিদি বোঝাতে পারছে না। সবাই বলল যে তুই আজকে আসার সময় ভয় পেয়েছিস, বাবা মা বলল কথাটা। জেঠু বলল, কি হয়েছে? বাবা তখন জেঠুকে বলল, জানো তো দাদা, আজকে এরকম এরকম হয়েছে। তো বললো, ওরে বোকা মেয়ে, তোর মনে ওই ভয়টা ঢুকে গেছে, হয়তো তুই ঘুমিয়ে ঘুমিয়ে তোর মস্তিষ্কর মতো ওইগুলো ঘুরছিল, তার জন্য তুই এইসব আলতু ফালতু স্বপ্ন দেখছিস। কেউ নেই, কে ঢুকবে? বাইরে সদর গেট বন্ধ, ঘরের দরজা বন্ধ, তোর ঘরের দরজা বন্ধ, ঘরের মধ্যে আমরা ছাড়া কেউ তো নেই, আসবেটা কে? তো দিদি গিয়ে শুয়ে পড়ে। দিদি শুয়ে পড়ার পর প্রত্যেক দিন রাতের বেলা দিদিকে সে হেনস্থা করতো। রাতের বেলা ঘুমাতে দিত না, পা ধরে টানতো, দিদির চুল ধরে টানতো, বহুবার দিদিকে ধাক্কা মেরে খাট থেকে ফেলে দেয়। যখন 3-4বার এরকম হয়, তখন দিদি সবটা কিন্তু আমার মাকে বলে, সবটা, যে মা আমার সাথে এরকম হচ্ছে, আমি আর অফিস যেতে পারবো না। দিদি অফিস যাওয়া টোটালি বন্ধ করে দেয়। দিদি বাড়িতেই থাকতে শুরু করে, কারণ অফিস যেতে পারছে না, ওর শরীরের অবস্থা খুব 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 খারাপ হয়ে যায়। যে দিদি মোটামুটি একটা হেলদি চেহারা, সুন্দর ফর্সা একটা মেয়ে, গাল টাল ভরা, সেই মেয়েটা ওই একটা মাস রাতের বেলা ওর সাথে কী হতো ও কাউকে এক্সপ্লেন সেরমভাবে করতে পারতো না। কিন্তু একটা মাস পর সেই মেয়েটার মানে শরীরের পরিবর্তন দেখে প্রত্যেকটা মানুষ বলতো, ওর কি হয়েছিল, ওর কি হয়েছে, প্রত্যেকটা মানুষ বলতো। তারপর যখন বাড়ির সবাই, জানো তো, যখন তুমি একান্নবর্তী পরিবারে থাকবে, তখন তোমার একার কথা কখনোই খাটবে না, তখন সবার মতামত নিয়ে তোমায় কাজ করতে হবে। এরকমভাবেই আমার মা বহুবার দিদিকে ভেবেছে কোনো এক জায়গায় নিয়ে গিয়ে কোনো মল্লি সাহেব অথবা কোনো পীর বাবা, ফকির বাবাকে দেখাবে। কিন্তু আমার জেঠু এইসব পছন্দই করেন না। আমার জেঠু বলেছে, কিছু হয়নি, এসব ভণ্ডামি, কোথাও ওকে নিয়ে যাবে না তোমরা, ও ঠিক হয়ে যাবে, ও বাড়িতে থাক। কিন্তু আমার দিদি বাড়িতে থেকে দীর্ঘদিনে আরও বেশি অসুস্থ হয়ে শুকিয়ে, ওকে চোখে জাস্ট দেখা যেত না, ওর অবস্থা এরকম হয়েছিল। কিন্তু পরবর্তী সময় আমার জেঠিমা বলে, ঠিক আছে তোমরা কোনো জায়গায় না নিয়ে যাও, মেয়েটা শেষ হয়ে যাক, তিলে তিলে শেষ হয়ে যাক, তোমরা সেটাই দেখো। জেঠু বিশেষ করে বাধা দিচ্ছিলেন, জেঠুকে জেঠিমা বলেন। তখন জেঠু বলে যে আমি কোনো ইসলামিক তান্ত্রিকের কাছে যাব না, যদি নিয়ে যাওয়ার হয় তাহলে দেখো কোনো কালীবাড়ি, ঠাকুর বাড়ি, ওকে নিয়ে গিয়ে ঠিক করতে পারলে করো, তাও আমি এসবে বিশ্বাস করি না। তো আমার জেঠিমা
আমার দিদিকে, আমার মাকে, আমার বাবাকে নিয়ে জেঠিমা যেখানে থাকে দুর্গাপুর, জেঠিমার বাপের বাড়ি, সেখানে এক কালীমায়ের সাধক থাকেন, ওখানে নিয়ে গিয়ে জানতে পারে যে ওর সাথে সেদিন যে এসছিল, ও যেদিন ফিল করেছিল ওর পাশে কেউ বসছে, এগুলো ভুল না, এগুলো সঠিক জিনিসও অনুভব করেছিল। যে ওর সাথে বাড়িতে আসে, বাবা যাকে তালা দিতে দেখে, সে ছিল একটা আত্মা। বাবা তার স্পষ্ট মুখ দেখতে পারিনি। সে আমার দিদি যেই ট্রেনে নামে সেই ট্রেনে সে সুসাইড করেছিল। আর ওই সময় স্টেশন প্ল্যাটফর্ম চত্বর পুরো ফাঁকা ছিল, কেউ দেখেনি। ট্রেন কোনো রকম তো বেরিয়ে যায়, ট্রেনের মতো চলে যায়, কিন্তু আমার দিদি সত্যি কথা বলতে যখন আসে, একদম সাথে সাথে সুসাইড করা সেই লোকটি আমার দিদির সাথে সাথে বাড়িতে আসে। আমার দিদির সাথে সাথে সে বাড়িতে এসেছিল। তারপর যাই হোক, দিদিকে অনেক কষ্টে মাদুলি তাবিজ কবজ দিয়ে দিদিকে ঝাড়ানো হয়। আর সেই যে আত্মাটা, সেই আত্মাটা থেকে দিদিকে সত্যি সত্যি মুক্তি দেওয়া হয়। এই ছিল আমাদের প্রথম ঘটনা। আমি যে দ্বিতীয় ঘটনাটা বলবো, এই ঘটনাটা ঘটে হচ্ছে আমাদের খুব কাছের এক রিলেটিভের সাথে। আমাকে বলে একদিন, একদিন না, প্রত্যেক রাতেরই এই ঘটনাটা, এটা দিয়ে অনেকটা শিক্ষা তোমরাও পাবে, যেটা আমি আগে বলছিলাম। একটা লালু নামে একটা কুকুর ছিল, লালু। ও বাড়িতে মোটামুটি সারাদিন সকাল থেকে থাকতো, সন্ধ্যের পর থেকে ওকে আর পাওয়া যেত না। ও এদিক ওদিক সেদিক পাড়ায় ঘুরে বেড়াতো, যেখানে খাবার পেত সেখানে তার বাড়িতে চলে যেত সারা দিন। কিন্তু ওই আমার খুব ক্লোজ আত্মীয় ওদের বাড়িতেই থাকতো, দিনের বেলাটা ওখানেই খেত, কোথাও যেত না। গরমে, বর্ষায়, মানে শীতের সময় বাড়িতেই থাকতো। শীতের সময় একটা বস্তা পাতা থাকতো, ওর অভাবের মতো ওখানে ঘুমাতো। তারপরে ওকে ড্রেসও পরানো হতো শীতের সময়। তারপরে ঘরে পাকার হাওয়ায় ওকে রাখা হতো, ঘরে পাকার হাওয়ায় ওকে রাখা হতো যখন প্রচণ্ড গরম, এরমভাবে থাকতো। কিন্তু শীত বলো, গ্রীষ্ম বলো, বর্ষা বলো, বিকেল হলেই ও যেন কোথাও বেরিয়ে যেত। তো এরকম থাকতো না। একদিন যার, আমার রিলেটিভের কথা বলছি, তার বাবা রাতের বেলা প্রত্যেক দিন ওকে খাবার দেয়। আর তার বাবার ছিল প্রাণের মণি ওই লালু কুকুরটা। রাতের বেলা দেখছে আরে লালু তো নেই, প্রত্যেক দিন ডাকতে হয়, সেদিন অনেক করে দাঁড়িয়ে ডাকছে, আয় আয়, কোথায় গেলি রে, আয় আয়, খাবি আয়, খাবি আয়। সেই থালাটার মধ্যে যে ভাত রয়েছে মাখা, সেই থালাটাও আওয়াজ করছে, থালার আওয়াজে অনেক সময় কুকুর বিড়াল দৌড়ে আসে, বুঝতে পারে, আওয়াজ করছে, কোনো কারণেই আসছে না, কোনো কারণেই লালু আর আসছে না। তো তখন ওই আয় আয় করে ডেকে ঘরে চলে যায়, খাবারটা ওখানেই রেখে দেয়, খাবারটা রেখে দিয়ে বললো থাকে, লালু কোথায় গেছে, এরকম কিন্তু করে না। লালু সারা দিন বাড়িতে থাকে, বিকেলে চলে গেল, রাতের বেলা কিন্তু লালু বাড়ি চলে আসে, এসে লালুর জায়গা আছে, লালু শোয়। কিন্তু কিন্তু সেদিন লালু আসেনি। রাতের বেলা যখন খাবারটা বাইরে রেখে আসে, তখন তার বাবা বলে যে দেখো না, লালু এলো না, লালুর ভাতটা আমি রেখে আসলাম, কি জানি লালু খাবে না, অন্য রাস্তার কুকুর খেয়ে যাবে। তো তখন তার মিসেস বলল যে তুমি থালাটা কেন রাখলে, সকালবেলা দেরি হলে কাগজ কুড়ানি তুলে নিয়ে চলে যাবে। করে কাগজ কুড়ানিরা অনেক সকালবেলা বেরোয়, অনেক কিছু ওরা তুলে নিয়ে চলে যায়, ওরকম মানুষের বাড়ি পর্যন্ত ঢুকে যায়, শুনি এখন। তো সেরকমই বলছি, থালাটা চুরি হয়ে গেলে আবার একটা নতুন থালা করতে হবে, থালাটা তুমি রেখে আসলে। বাবা বললো যা আগে, একটা থালা যাবে যাবে। মা, রাতের বেলা যখন ঘুমাচ্ছে তখন লালু কু 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 করে যেরকম মনিবকে এসে ডাকে, ঠিক আস্তে আস্তে ওরকম করে ডাকছে। তো তখন বাবা হট করে উঠে বলছে এই তো লালু এসছে গো, লালু এসছে। মা বলছো সত্যি বাবা, ঘুমাতেও দাও না, এই রাতের বেলা লালু এসছে, দেখো কি লালু কি চিৎকার করছে কেন। বাবা উঠে গেছে, গিয়ে দেখছে লালু দরজার বাইরে দাঁড়িয়ে, দরজাটা ভেজানো রয়েছে, দরজার বাইরেই ভাতটা দিয়েছে, কিন্তু লালু ভাত খায়নি, ভাত ওরকম পড়ে আছে। বাবা বাইরের লাইটটা
অন করে বলছে, কী রে লালু, কোথায় থাকিস বলতো, রাত 2টোর সময় এসে তুই ডাকছিস? হ্যাঁ সত্যি তুই খুব জ্বালাস রে, আর তোকে আমি ভালোবাসা দিয়ে দিয়ে মাথায় তুলেছি। দেখ তোর মাও আমাকে বকছে, লালুকে বলে, বলে লালুকে দরজা খুলে বলছে, আয় চলে আয় ভিতরে চলে আয়। তুই লালু ভাতটা খেলি না? তোর পেটটা অনেক ভরা ভরা লাগছে, বল অন্য জায়গায় আজকে জামাই আদর পেয়েছিস, খুব খেয়েছিস না? মানে যেটা হয়, ভালোবাসার একটা প্রাণের প্রিয়, আমাদের পোষ্য, আমরা বাড়িতে পুষি, বা আমাদের আশেপাশে যারা আমাদের বাড়িতে আসে খাচ্ছে দাচ্ছে, তারা আমাদের খুব প্রাণের কাছে, আমাদের খুব প্রিয় হয়। ঠিক আছে? তো বাবা তাকে সেটাই বলে, বললে, নে যা তোর ওখানে টর্চ পাতা বস্তা পাতা আছে, যা বস্তায় শুয়ে পড়। বলে বাবা গিয়ে মায়ের পাশে শুয়ে পড়ে। মা বাবাকে জিজ্ঞেস করলো যে, কি গো, লালু শুয়েছে তো? লালু ভাত খেয়েছে? বলছে না। বলছে থালাটা তো তুলে নিতে পারতে, সেই থালাটা তুমি চুরি করার জন্যই রেখেছো। ওই সকালবেলা কাগজ কুড়ানি মেয়েগুলো আসবে, ছেলেগুলো আসবে, নিয়ে চলে যাবে। বাবা বললো, আমি সকাল সকাল উঠবো খনি, উঠে দরজাটা খুলে দেবো, কারণ লালুর দেখলাম পেটটা কিন্তু ভরা আছে। দেখো না খুলে দিলে লালু কিন্তু রাতের বেলা অনেক সময় লালু করে না, তবু বারান্দায় বেরিয়ে না লালু অনেক সময় পটি করে। তো মা চিৎকার চেঁচামেচি করে, সত্যি কথা, ভালোবাসো ঠিক আছে, তা বলে এই পটি টটি অতটা কেউ পছন্দ করে না। তো বাবা বললো, তুমি চিন্তা করো না, ঘুমাও। ও মা, বাবা মানে সকালবেলা উঠেছে, তখন প্রায় 5টা 10-15 হবে। তো ওঠার পর দেখছে লালু নেই। লালু যেরকমভাবে চটটাকে নিয়ে পাকিয়ে পাকিয়ে যেরকমভাবে শোয়, লালু যে শুয়েছে সেরকম কোনো রকম চট টট পাকায়নি। মনে হচ্ছে লালু শুয়েছে, লালু কিন্তু বেরোবে কোথা দিয়ে? লালু কেন, দরজা তো বন্ধ থাকে, লালু তো বেরোতে পারবে না। তো বাবা আবার জঙ্গল আছে পেছনে, ওই বাড়ির ওখানে গিয়ে লালু লালু করে চিৎকার করে, লালু নেই। বাইরে থালাটা বাবা গেট খুলে ঘরে নিয়ে আসে। বলছে, জানো তো লালু কোথা দিয়ে বেরোলো বলো? তা মা বলছে, দেখো হয়তো পাঁচিল দিয়ে উঠতে টপকে চলে গেছে, কিন্তু লালু এগুলো করে না, কোনো দিন লালু করেনি, হয়তো বেরিয়ে চলে গেছে, ভাবলো হয়তো তাই। এবার বাবা যখন, মা বলে বাজার যাও, বাবা যখন বাজার যাচ্ছে, তখন ডাস্টবিনের মধ্যে দেখছে, ডাস্টবিনের দিকে যখন তাকিয়েছে, তখন দেখছে ঠিক লালুর লাল লাল রঙের ছিল, লালচে লালচে, মানে ডাস্টবিনের মধ্যে না দুটো ওরকম কুকুরের পা, মানে কেউ ফেলে দিয়েছে ডাস্টবিনের মধ্যে এরকম। এবার আমার বাবা সাথে সাথে, মানে যে ঘটনাটা পাঠিয়েছে মন মতো করে বলছি, বলছে দাঁড়িয়ে, আমার বাবা না বলছে, কি হলো? এবার দেখো, তোমার বাড়িতে পোষ্য, তোমার বাড়িতে 24 ঘন্টা থাকে, তুমি যাকে এত ভালোবাসো, তুমি তাকে বুঝতে পারবে না? আমার বাবা বলছে, তো লালুর পা। বাবা সাথে সাথে সাইকেল রেখে ডাস্টবিনের মধ্যে গিয়ে, মানে মুখটা বাড়িয়ে দেখা, হ্যাঁ লালু তো, লালু দেখে, হ্যাঁ লালু তো, এটা লালু। লালুর জিভটা এরকম এক সাইডে হেলে বেরিয়ে রয়েছে, আর কপালের এখান থেকে, মুখের এখান থেকে ব্লিডিং হচ্ছে। তখন বাবা তো ওখানে কান্নায় ভেঙে পড়ে। বাবা সবাইকে জিজ্ঞেস করছে, আরে লালু কি করে মারা গেল, লালু কি হয়েছে? তখন ওইখানে পাশে একটা দোকান, তখন সে বলে, আরে দাদা বলবেন না, কালকে রাতের বেলা ওই 10টা 10:30টার দিকে একটা 4 চাকা গেল, লালু আপনার বাড়ির দিকেই যাচ্ছিল, জানেন দাদা, কি বলবো, আমরা না আর যেতে পারিনি বলতে রাতের বেলা, মানে ওই সময় ওই 4 চাকাটা মনে হয় মদ্যপ অবস্থায় ড্রাইভ করছিল রাতের বেলা, এত স্পিডে গেল, লালুকে ধাক্কা দিল, লালু ছিটকে পড়লো, চিৎকার করছিল, আর আমরা জল ঠল দিয়েছি মুখে, কিন্তু লালু মারা গেছে। আমরা ওই সবাই বললো ডাস্টবিনে রেখে দাও, রাস্তায় পড়ে থাকলে আরও গাড়ি চেপে দিয়ে চলে যাবে, ওটা তো দেখা যায় না, ডাস্টবিনটা পরিষ্কার হয়ে যাবে, ওকে মিউনিসিপ্যালিটির লোক নিয়ে চলে যাবে, ওই জন্য রেখে দিয়েছে। আমার বাবা ওখানে হাউ মাউ করে কাঁদতে শুরু করে। বাবা বলছে, তাহলে আমার কাছে রাতে 2টোর সময় কে গেছিল? কিন্তু খাইনি ভাত, ভাতটা খাইনি, তাহলে রাতের বেলা 2টোর সময় কে গেছিল? লালুই তো গেছিল, তাহলে কি ওটা লালু ছিল না? তাহলে কি ওটা লালুর আত্মা ছিল? বাবা মা চিন্তা করছিল বলে, ডেকেছিল বলে, লালু জীবিত না হয়েও, মৃত হয়েও, লালু কি তার জন্য ভালোবাসার টানে লালুর আত্মা গিয়েছিল? আজও এই কথাটা যখন তারা মনে করে, আজও লালুর জন্য তারা কাঁদে।
সত্যি কথা বলতে আমাদের বাড়ির যারা পোষ্য থাকে তারা কিন্তু আমাদের পোষ্য না, তারা আমাদের সন্তান। আমরা এবার তাড়াতাড়ি করে পড়ে নিই কমেন্ট। দেখি তোমরা সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট কে কে পড়েছ, কে কে করেছো। প্রথম কমেন্ট করেছো হচ্ছে রূপা ব্যানার্জি, চৈতালি রয়, তারপর দীপক হালদার, তারপর কমেন্ট করেছো মাইকেল। আচ্ছা, তারপর কমেন্ট করেছো, হ্যাঁ একদম ঠিক বলেছো, সবাই তো সব কিছু শিখে আসে না, কি করব বলো। এত মানুষ দেখছে, কারোর কানে লাগে না, তুমি এতটাই জানো, ওই জন্য তোমারই ভুলটা লাগে। তারপরে মধুমিতা ভৌমিক, সঙ্গীতা লাইফস্টাইল কমেন্ট করেছো। আচ্ছা, যোগাযোগ করবে, যোগাযোগ করার জন্য আমার নাম্বার হচ্ছে, হোয়াটসঅ্যাপ করবে, সেই নাম্বারটা হচ্ছে 9088336183। তারপর কমেন্ট করেছো আমাদের দিয়া, বলেছো হ্যালো, হাই দিয়া। তারপরে সোনু কমেন্ট করেছো। তারপরে আমাদের কমেন্ট করেছো এলিনসা, না তার 1 মিনিট আমি একটু দেখে নি নামটা, অ্যালিনা সুইটি। আচ্ছা, খুব সুন্দর নাম তো, অ্যালিনা সুইটি। আচ্ছা, তারপরে কমেন্ট করেছো প্রদীপ দাস, পিন্টু ঘোষ, মমি ভট্টাচার্য, শিলা চ্যাটার্জি, সুস্মিতা মণ্ডল, তারপরে অতনু মান্না কমেন্ট করেছো, পিঙ্কি দাস, পায়েল মণ্ডল বোন, তারপরে শম্পা মিত্র, তারপর কমেন্ট করেছো হোয়াইট কিং বোন, সোমা দাস পরিবার থেকে, সুজন ধার কমেন্ট করেছো লাভ ইউ টু দিদি, বলেছো লাভ ইউ দিদি, লাভ ইউ টু। আচ্ছা, তারপরে লিপিকা হুলোই, তারপর কমেন্ট করেছো শ্রাবণী হাজরা, হোয়াইট কিং বনু, আর রূপা দে। তারপরে কমেন্ট করেছো আমাদের গোপাল দাস ভাই, শম্পা মিনি কিচেন, কেকা রয়, তারপরে সুনিতা চন্দ্র, তারপর কমেন্ট করেছো বনশ্রী দে, মা কমেন্ট করেছো। তারপরে কমেন্ট করেছো আমাদের বাংলাদেশ থেকে আব্দুল হক ভাই, আয়ান হালদার, আর সুদীপ রয়, বাংলাদেশ থেকে মিম কমেন্ট করেছো কৃষ্ণা মুখার্জি, তারপর পিয়ালি ভারদ্বাজ, ডালি দেবনাথ, চৈতালি চক্রবর্তী, ঝুমা চ্যাটার্জি, বনানী কর্মকার দিদি ভাই, তারপর পিয়ালি ভারদ্বাজ আবারও কমেন্ট করেছো সৈনী রয় বোন, তারপর সন্তুর দুনিয়া কমেন্ট করেছো, পাপ্পু দিয়ে ভাই কমেন্ট করেছো, জলি হাজরা দিদি ভাই, শুভঙ্কর ঘোড়ই, কৃষ্ণা ধারা, অসীম দাস, পায়েল মণ্ডল, তারপরে কমেন্ট করেছো সুমনা ভট্টাচার্য, সুজাতা দাস, তারপর পিয়ালি পিয়ালি আমাদের আবারও একটা কমেন্ট করেছো, তারপরে কমেন্ট করেছো কাকুলি রয়। সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো, শুভেচ্ছা রইলো, অনেক অনেক বেশি বেশি ঘটনা আসবে আমাদের, একটু অপেক্ষা করো, একটু ব্যস্ত আছি তাই। সবাই খুব ভালো থেকো, এখনের মতো আসবো। শুভরাত্রি, বড় মায়ের আশীর্বাদ সবার 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 মাথার উপরে থাক, সবাই খুব ভালো থেকো, টাটা।